দুর্জয় ফিরে আসবে? এসেছে তো? তোমরা কেউ আমার কথা শোনোনি। এবার আমি কি করব? অপৃতা চিৎকার করে কাঁদতে কাঁদতে দুর্জয়ের দিকে ছুটে গেল। দুর্জয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে অপৃতা কাঁদছে, সাথে সাথে দুর্জয়ও কাঁদছে। এবার কি হবে? দুটো ভালোবাসার মানুষকে আমি আলাদা করে দিলাম। এই বিয়েটা করে কি তবে ভুল করলাম আমি? উঠোনের অন্ধকারাচ্ছন্ন একটি জায়গায় চেয়ারে বসে আছি। পাশে তানিমা বসে আছে অন্য চেয়ারে। বাড়ির ভিতর কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, তবে এইটা বেশ বুঝতে পারছি, অপৃতা আমাদের বাসায় যেতে চাচ্ছে না। তাছাড়া এটা তো স্বাভাবিক, যাকে ভালোবাসে তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে কিভাবে যাবে? ভাইয়া, কি ভাবছিস? আনমনা হয়ে এসব ভাবছিলাম, হঠাৎ তানিমার কথায় আমার ভাবনা ছেদ পড়ল। কই, কিছু না তো। এক মুহূর্তে সবকিছু কেমন ওলটপালট হয়ে গেল, তাই না? চাচু নিজের জিদ জেতাতে গিয়ে তোর জীবনটাই নষ্ট করে দিল। একদিকে মেয়েটা হিন্দু, অন্যদিকে আবার সে অন্য কাউকে ভালোবাসে। আমি তো বুঝতেই পারছি না কি যে হবে সামনে। সত্যিই তো, কি হবে ভবিষ্যতে? ডিভোর্স ছাড়া তো আর কোনো রাস্তা দেখছি না আমি। হুট করে বিয়েটা হলো, আবার ডিভোর্স হয়ে যাবে। সব কিছুই কেমন যেন পুতুল খেলার মতো মনে হচ্ছে। আমি ভাবছি বাসায় যাওয়ার পর কি হবে। চাচি তো ধর্মভীরু মানুষ, সব সময় নামাজ পড়েন, আর ওনার বৌমা কিনা হলো একজন হিন্দু মেয়ে। খুব বড় ঝামেলা হবে, দেখে নিস। কিচ্ছু হবে না, আমি সব সামলে দিব। আমার উপর ভরসা রাখ তোরা। আব্বু আর অপৃতার মামা এসেছেন দেখে উঠে দাঁড়ালাম। একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে আব্বুকে পড়াশোনাটা করা খুব জরুরি। আব্বু, বিয়েটা তুমি কেন দিয়েছ? শুধু কি অপৃতার লগ্নভ্রষ্ট হবে বলে, নাকি অন্য কোনো কারণে? এমন নয় তো সব কিছু তোমার প্ল্যান করা ছিল? আমার প্রশ্ন শুনে আব্বু কিছুটা বিব্রত হয়ে গেলেন। খানিকক্ষণ পরেই নিজেকে সামলে নিয়ে আমার দিকে রাগী চোখে তাকালেন। কি বলছো এসব? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমার ছেলের বিয়ে আমি প্ল্যান করে এভাবে দিতে যাব কেন? এটা শুধুমাত্র পরিস্থিতি। বাসায় ফিরছি কবে? আজ রাতে। আর আমরা যাচ্ছি না, অর্পিতা যেতে চাচ্ছে না। তাছাড়া অনেক রাত হয়ে গেছে, তাই ভাবছি সকালে যাব। তোমার এখানে থাকতে হয় থাকো, কিন্তু আমি থাকবো না। আসছি আমি। কোথায় যাচ্ছ? বাসায়? তোমার আম্মু তো হাজারটা প্রশ্ন করবে তোমাকে একা দেখলে। আর আমার সঙ্গে অপৃতাকে দেখলে আম্মু প্রশ্ন করবে না? সেসব আমি সামলে নিব। করো, আমি যাচ্ছি। ভাইয়া এই রাতের বেলা একা একা কোথায় যাবে? ফ্রেন্ডের বাসায়। আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়লাম। হানিফের বাসায় এসে কলিং বেল চাপতেই আসমা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে ও অবাক হয়ে তাকিয়ে আছে। ভাইয়া, আপনি এত রাতে? কেন, আসতে পারি না? না মানে কোনো প্রয়োজন ছাড়া তো আপনি ওর কাছে আসেন না, তাই বললাম। প্রয়োজনেই এসেছি, কয়েকদিন তোমাদের বাসায় থাকবো। সত্যি? আচ্ছা, ভেতরে আসুন। হানিফ কোথায়? সূর্য আজ কোন দিকে উঠলো? ফাজলামি রাখ। আয়াস হঠাৎ আমার বাসায়? কিছু কি হয়েছে? অনেক কিছু। সব শুনবো, আগে খেতে বস। আজমা, ওকে খেতে দাও। খাবো না, ইচ্ছে নেই। চল তো। খেতে বসে খাবার নাড়াচাড়া করছি আর মনে মনে ভাবছি, আজ যা হলো তা কি ঠিক হয়েছে? আমার বারবার কেন মনে হচ্ছে সব কিছু পরিস্থিতির কারণে হয়নি। এসব হয়তো আব্বুর প্ল্যান করা। ভাইয়া, খাচ্ছেন না কেন? ইচ্ছে করছে না। কি হয়েছে বল তো? অনেক কিছু হয়েছে। আব্বু এক হিন্দু মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছেন। ব্যাস, তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস এসব? যা বলেছি এটাই সত্যি। কিন্তু কেন?
হঠাৎ করে বিয়ে, তাও আবার এক হিন্দু মেয়ের সাথে। সব কিছু কেমন যেন লাগছে। কি করব বুঝতে পারছি না। যা হবার তো হয়েই গেছে, এসব নিয়ে সকালে কথা বলবো। তুই যা, একটু ঘুমিয়ে নে, তোকে খুব টায়ার্ড লাগছে। বিছানায় শুতেই ফোনের রিংটোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে আম্মুর কল দেখেই ভয়ে বুকটা কেঁপে উঠল। কি বলবো এখন আম্মুকে? কল কেটে গিয়ে আবার বেজে উঠল। তখনই রিসিভ করলাম। হ্যাঁ আম্মু, বলো। তোর আব্বু বলল আজ নাকি তোরা বাসায় আসবি না, আর তুই নাকি ওখান থেকে কোন ফ্রেন্ডের বাসায় চলে গেছিস। হ্যাঁ, ওখানে ভালো লাগছিল না, তাই হানিফের বাসায় চলে এসেছি। কিছু কি লুকাচ্ছিস আমার থেকে? না না, কি 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 লুকাবো? তোতলাচ্ছিস, তার মানে কিছু হয়েছে। কিছু হয়নি আম্মু, ঘুমাবো, এখন রাখি। তোর গলাটা কেমন ধরে আসছে। ঠিক আছে, ঘুমো, আর সকাল সকাল বাসায় ফিরে আসিস। আসবো। ফোন রেখে চোখের পানি মুছে দু চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে রইলাম। সকালে আব্বুর ফোনে ঘুম ভাঙল। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোন রিসিভ করলাম। বলো। অর্পিতাকে নিয়ে বাসায় যেতে হবে। কোথায় তুমি? তো যাও, আমাকে কেন ফোন করেছো? আশ্চর্য তো, সবে মাত্র বিয়ে হয়েছে তোমাদের, নতুন বউ একা বাসায় যাবে নাকি? তুমি ওর সাথে যাবে না? বিয়েটা তোমার ইচ্ছাতে হয়েছে, তাই তুমি ওকে নিয়ে যাও। আর হ্যাঁ, আমার বাসায় আমি কখন যাব, কার সাথে যাব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আয়াস, চিৎকার করো না। গতকালের এই ঘটনার পর তোমার উপর থেকে আমার সম্মান কমে গেছে। তুমি এমন এক বাবা যে কিনা নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা না করে এক হিন্দু মেয়ের লগ্নভ্রষ্ট হবে বলে তার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। তোমার কাছে আমার কোনো মূল্য নেই। ওই তোমার ম্যানেজার সুমিত দত্ত আর ওনার ভাগ্নির মূল্য আমার চেয়েও অনেক বেশি তোমার কাছে। আমার আশেপাশে মানুষ না হলে এখন তোমাকে। আব্বুর আগে গজগজ করতে করতে ফোনটা কেটে দিলেন। বাসায় যেতে হবে। অপ্রিতাকে দেখে আম্মু কি করবে আমি তো ভাবতেই পারছি না। আম্মুকে সামলানোর জন্য আমাকে বাসায় যেতে হবে তাড়াতাড়ি। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলাম। হানিফার আসমা বসে আছে। উঠেছিস? ঘুমাচ্ছিলি তাই আর তোকে বিরক্ত করিনি। নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। ভাইয়া নাস্তা করবেন, আসুন। না, চলে যাচ্ছি আমি। কিন্তু আপনি তো বলেছিলেন। আম্মুকে সামলাতে হবে। চল, আমিও যাচ্ছি তোর সাথে। চল। হানিফ গাড়ি চালাচ্ছে আর আমি দু চোখ বুজে গাড়িতে বসে আছি আর মনে মনে ভাবছি একটু পর কি হতে চলেছে। অপ্রিতাকে দেখে বাসার সবার রিয়েক্ট কেমন হবে? সবাই কি অপ্রিতাকে মেনে নিবে? দাদা দাদি কি পারবে হিন্দু এক মেয়েকে বাসায় জায়গা দিতে? উফ, ভাবতে পারছি না, মাথা ধরে যাচ্ছে এসব ভাবনায়। পাগল হয়ে যাব আমি। আয়াস, চল, বাসায় চলে এসেছি। দুহাতে মাথা চেপে ধরে বসেছিলাম। হঠাৎ হানিফের ডাকে চোখ খুলে তাকালাম। গাড়ি থেকে নেমে বাসার সামনে গিয়ে কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিলেন। আমাকে দেখেই এসে জড়িয়ে ধরলেন। কি হয়েছে আয়াস, তোর চোখ মুখ এমন লাগছে কেন? তোর আব্বু আর তনিমা কোথায়? একসাথে এত প্রশ্ন উত্তর দিব কিভাবে? আম্মুকে সরিয়ে দিয়ে টেবিলের কাছে এসে চেয়ারটা টেনে বসলাম। আম্মু এসে এক গ্লাস পানি এগিয়ে দিলেন আমার দিকে। ডকডক করে সব পানি খেয়ে নিলাম, কিন্তু তবুও যেন ভিতরটা শান্ত হচ্ছে না। কি হয়েছে বাবা, বল আমাকে। আন্টি, এসব প্রশ্ন ওকে পরেও করতে পারবেন, আগে ওকে কিছু খেতে দিন। কি রে, তুই তো খিদা সহ্য করতে পারিস না? আজ কি এমন হলো যে এত বেলা অবধি না খেয়ে আছিস? আম্মু কিচেনের দিকে চলে গেলেন। প্লেটে করে খাবার নিয়ে এসে আমার পাশে বসলেন। আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নে, ভালো লাগবে দেখিস। আম্মু আমার দিকে এক লোকমা খাবার এগিয়ে দিতেই কলিং বেল বেজে উঠেছে। খাবো কি? ভয়ে তো আমার বুকের ধুকপুকুনি বেড়ে উঠেছে।
তোর আব্বু আর তনিমা চলে এসেছে হয়তো। আরও একজন সাথে এসেছে আম্মু। আমি দরজা খুলছি। আম্মু আমার কথার মানে বুঝতে না পেরে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আমি দরজার দিকে এগিয়ে আসলাম। দরজা খুলে দিতেই আব্বুর পাশে অপরিতাকে দেখতে পেলাম। অপরিতা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অপরিতার থেকে চোখ সরিয়ে দরজা থেকে সরে আসলাম। আম্মু দরজার কাছে এসেই অপরিতাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন। ওকে, পরে বলছি, আগে ওকে ভেতরে নিয়ে যাও। এসো। তানিমা অপরিতাকে নিয়ে ভিতরে আসলো। অপরিতা ড্যাব ড্যাব করে চারপাশে চোখ বুলাচ্ছে। এবার বলো ওকে। দেখো আফরোজা, যা হবার তা কিন্তু হয়ে গেছে। মানে পরিস্থিতিতে পড়ে সেটা আমাদের মেনে নিতে হয়েছে। এখন রাগ করে কোনো কিছু আর পাল্টানো যাবে না। তাই বলছি, তুমিও রাগ না করে সবকিছু মেনে নাও। কি ঘটেছে আর কি মেনে নিব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আয়াসের স্ত্রী, গতকাল ওদের বিয়ে হয়েছে। আব্বুর মুখে আমার বিয়ের কথা শুনে আম্মু কেমন যেন পাথরের মূর্তির মতো হয়ে গেছেন। তানিমা গিয়ে আম্মুকে সোফায় বসিয়ে দিল। আম্মু অপরিতার দিকে তাকিয়ে আছেন। চাচি, এখানে বসো তুমি। কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আম্মুর চিৎকারে অপরিতা কেঁপে উঠে তানিমার পিছনে গিয়ে দাঁড়ালো। আম্মুর চিৎকার শুনে সবাই ড্রয়িং রুমে চলে আসলো। আফরোজা, সবটা কিন্তু পরিস্থিতিতে পড়ে হয়েছে, কাজেই এখন আর রাগ করে লাভ নেই। একবার আমাকে জানানো প্রয়োজন মনে করলে না? তখন তোমাকে এসব বলে তুমি দুশ্চিন্তা করতে। তাই বলে আমার ছেলের বিয়ে কথা আমাকে জানাবে না? আম্মুর চিৎকারে অপরিতা কেঁপে উঠে তানিমার পিছনে গিয়ে দাঁড়ালো। আম্মুর চিৎকার শুনে সবাই ড্রয়িং রুমে চলে আসলো। কি হয়েছে ছোট বৌমা, চেঁচাচ্ছ কেন? আর এই মেয়েকে? তোমার নাত বউ। আরে আমি তো আয়াসের ভালো চাই সবসময়। এই বিয়েটাও আয়াসের ভালো বুঝেই দিয়েছি আমি। তোমরা কেন বুঝতে পারছো না? নাত বউ? দেখি দেখি, লক্ষ্মী একটা মেয়ে নিয়ে এসেছিস। বিয়েটা যেভাবেই হোক, বিয়ে তো বিয়েই। এখন থেকে ও এই বাড়ির বউ। ভাবি এসে অপরিতাকে জড়িয়ে ধরলো। বাহ, সবাই তো খুব পছন্দ করেছে ওকে। ওর আসল পরিচয় জানার পর ও ছোট বৌমা, সাদিকুর তো আর আয়াসের খারাপ চাইবে না। যা হবার হয়েছে, তুমি মেনে নাও। আম্মু চুপচাপ বসে আছেন দেখে বুঝতে পারলাম আম্মু কিছুতেই অপরিতাকে মেনে নেবে না। আম্মু আমাকে হাজারটা প্রশ্ন করতে পারেন ভেবে রুমের দিকে পা বাড়লাম। ঠিক তখনই থমকে দাঁড়ালাম যখন দেখলাম আম্মু অপরিতার দিকে এগিয়ে যাচ্ছেন। আম্মু অপরিতার সামনে গিয়ে দাঁড়াতেই অপরিতা আম্মুকে পা ধরে সালাম করলো। যদিও ওদের জন্য এটাই প্রমাণ। অপরিতার এমন ব্যবহারে সবার মুখে হাসি ফুটে উঠল। আম্মু অপরিতার থুতনি ধরলেন আর অপরিতা আম্মুর চোখের দিকে তাকিয়ে আছে। নাম কি তোমার? জি, অর্পিতা, অর্পিতা রায়। রায় শব্দটা শুনে আম্মু কেঁপে উঠলেন। মুহূর্তের মধ্যে সবার হাসি মাখা মুখ মলিন হয়ে গেল। অর্পিতা রায়? রায় তো হিন্দুদের। আমি হিন্দু। সবাই অবাক হয়ে অপরিতার দিকে তাকিয়ে আছে। আম্মু রেগে গিয়ে আব্বুর পাঞ্জাবির কলার চেপে ধরলেন। শেষমেশ তুমি একটা হিন্দু মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়েছো। মেয়েটা লগ্নকষ্ট হবে বলে তুমি আয়াসের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিলে। একবারও ভাবুনি আমার ছেলেটার ভবিষ্যতে কি হবে? কিভাবে ভাববে আম্মু? ওনার কাছে আমার কোনো মূল্য আছে নাকি? ওনার কাছে তো ওনার বিজনেস আর কর্মচারী ইম্পর্টেন্ট। শুধু তাই নয়, কর্মচারীদের বাড়ির লোকেরাও ওনার কাছে ইম্পর্টেন্ট। শুধু আমি ওনার কাছে মূল্যহীন। আয়াস এসব কি বলছিল? আয়াস একদম ঠিক বলেছে। কিন্তু বিয়েটা হয়ে গেছে। কিসের বিয়ে? একজন হিন্দু মেয়ের সাথে একজন মুসলিম ছেলের বিয়ে কখনোই সম্ভব না। বিয়েটা আমাদের ধর্মের নিয়ম অনুযায়ী হয়েছে, রেজিস্ট্রি হয়ে গেছে। এই বিয়ের কোনো মানে হয় না। এই বিয়ে তখনই সম্ভব হতো
যখন এই মেয়ে বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করত, এই মেয়ে হিন্দু থাকা অবস্থায় বিয়ে দিয়েছে, কাজেই এই বিয়ে হয়নি। আর তাই এই বাসায় ওর কোনো জায়গা হবে না। ওকে ওর বাড়িতে ফেরত দিয়ে আসো। আম্মুর কথা শুনে অপ্রিতার দু চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। অপ্রিতা কাঁদছে, কিন্তু কেন? অপ্রিতা তো দুর্জয়কে ভালোবাসে, তাহলে আমাদের বাসায় থাকার জন্য কাঁদছে কেন? এসব কি বলছো? ওকে ফেরত দিয়ে আসবো মানে? এ হয় নাকি? অর্পিতা এখন এ বাড়ির বউ। এ বিয়েটাই তো হয়নি, তাহলে এ বাড়ির বউ ও হবে কিভাবে? একটা হিন্দু মেয়ে আমার বাড়ির বউ কিছুতেই হতে পারে না। আমি বলেছি ও এ বাসায় থাকবে, আর থাকবে বলেছি মানে থাকবে। তোরা ঝগড়া বন্ধ করবি? যা হবার তো হয়ে গেছে, এখন ঝগড়া করে কি হবে? তার চেয়ে বরং এটা ভাব কি করে এই সমস্যার সমাধান করা যায়। সমাধান একটাই মা, অর্পিতা আয়ার্সের স্ত্রীর অধিকার নিয়ে এই বাসায় থাকবে। তাহলে আমি এই বাসায় থাকবো না। হয় এ মেয়ে বাসায় থাকবে, না হয় আমি। আম্মু, এসব তুমি কি বলছো? এই বিয়েটা আমি মন থেকে করিনি, আর এখানে আসতেও চাইনি। আমার মা খুব অসুস্থ, শুধু ওনার জন্য আমি এখানে এসেছি। এখন আমি ফিরে গেলে আমার মা সেটা সহ্য করতে না পেরে মারা যাবেন। হ্যাঁ চাচি, ওনার মা সত্যিই খুব অসুস্থ। আফরোজা, এখন তুমি সিদ্ধান্ত নাও কি করবে। মনে রেখো, অর্পিতা ফিরে গেলে ওর মা মারা যাবে। তুমি যদি চাও একজন মা মারা যাক, তাহলে ভুল সিদ্ধান্ত নিতে পারো। আর হ্যাঁ, এটাও মনে রেখো, অর্পিতার বাবা নেই। ওর মা মারা যাওয়া মানে ও একেবারে অনাথ হয়ে যাবে। আব্বু কথাগুলো বলে চুপচাপ বসে রইলেন। আম্মুও চুপচাপ বসে কি যেন ভাবছেন, হয়তো কি সিদ্ধান্ত নেবেন ভেবে পাচ্ছেন না। অপ্রিতার দিকে তাকালাম, নীরবে চোখের পানি ফেলছে মেয়েটা। আমি আর কি করব? আম্মুর সিদ্ধান্ত জানার জন্য সিঁড়িতে বসে অপেক্ষা করছি। কিছুক্ষণ পর আম্মু ইশারায় আমাকে কাছে ডাকলেন। আম্মুর পাশে এসে বসলাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার ছেলের জীবনটা তো অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছ। এখন আর কি করার? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি অর্পিতাকে ভাবার জন্য আজকে দিনটা সময় দিলাম। অর্পিতা ভেবে বলুক আমার কোন সিদ্ধান্ত ও মেনে নেবে। কি সিদ্ধান্ত নিয়েছো সেটা তো বলো। অর্পিতা আশ্রিতা হিসেবে এই বাসায় থাকতে পারবে, আর ওর মা সুস্থ হলে পরে ফিরে যাবে। মনে রেখো, আশ্রিতা হিসেবে আয়াসের স্ত্রী হিসেবে নয়, ওকে আয়াসের থেকে দূরে থাকতে হবে। অথবা অর্পিতাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। যদি অর্পিতা ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে আমি নিজে ওদের আবার বিয়ে দিব। আম্মু কথাগুলো বলে চলে গেলেন, আর আব্বুও অপ্রিতার মাথায় হাত বলিয়ে দিয়ে রুমের দিকে চলে গেলেন। তখনই অপ্রিতা ধফ করে ছোপায় বসে পড়ল। খুব কাঁদছে ও, ভেজা ভেজা চোখে আমার দিকে একবার তাকিয়ে আবার চোখ নিচে নামিয়ে নিল। হয়তো আম্মুর কোন সিদ্ধান্ত মেনে নেবে সেটা ভেবে পাচ্ছে না। আচ্ছা, অপ্রিতা কোন শর্ত মেনে নেবে? নিশ্চয়ই কিছুদিন পর ফিরে যাবে, কারণ ও তো দুর্জয়কে ভালোবাসে।